ওরাকারা চ্যানেলে আমি শর্মিষ্ঠা নন্দী আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো আবার আমরা একটি দুর্দান্ত গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সঙ্গীতা চৌধুরী কলমে লেখা আরেকটি দুর্দান্ত মার্ডার মিস্ট্রি, মিসেস চক্রবর্তী হত্যা রহস্য। গল্পটি আপনারা শুনুন, কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমাদের আগের পর্বে হাইওয়ে নিস্তব্ধ রক্তস্নান গল্পে যারা সুন্দর সুন্দর মন্তব্য জানিয়ে আমাদের আরও সমৃদ্ধ করে তুলেছেন তারা হলেন কাকলি গাঙ্গুলি, অন্তশ্রী মণ্ডল, শম্পা পটকব্যাল, শুভায়ন, মাধব চক্রবর্তী, অরুন্ধতী মুখার্জি, তৃপ্তি দাস, দেবকুমার ঘোষ, শান্তনু মজুমদার, রূপা হাজরা, কল্যাণী ঘোষ, জপা দেব, সুধীর ব্যানার্জি, প্রজিতা চৌধুরী এবং আরও অনেকে। এই কম সময় সকলের নাম নেওয়া তো সম্ভবপর নয়, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তার সঙ্গে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের পাশে থাকার জন্য, এতটা ভালোবাসা উপহার দেওয়ার জন্য। আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে ওরাকারা চ্যানেলের সমস্ত নোটিফিকেশন ঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন তাহলে আর দেরি না করে শুনে নিই সঙ্গীতা চৌধুরী কলমে লেখা আরেকটি দুর্দান্ত মার্ডার মিস্ট্রি, মিসেস চক্রবর্তী হত্যা রহস্য। তখন সকাল 6টা। শহরের কিছু মানুষজন তখনও আড়মোড়া ভেঙে বিছানা ছাড়তে পারেনি। কিছু মানুষ আবার সকালের ট্রেনে হকারি করতে বেরিয়ে পড়েছেন। কেউ বা সকালবেলায় উঠে ফুটপাত ধরে হাঁটতে শুরু করে দিয়েছেন, কেউ আবার মন দিয়েছেন শরীর চর্চায়। পরীক্ষার্থী কেউ বই খুলে মুখস্থ করতে শুরু করেছে পড়া। ঠিক সেই সময় দুর্গাপুর শহরের এক প্রান্তে আঁকা হচ্ছিল নাটকের শেষ দৃশ্যটা। একটা মৃদু আর্তনাদ করতে গিয়েও গলার স্বর যেন বন্ধ হয়ে আসে সুপ্রীতির। হাত দিয়ে নিজের কষ্টটা কমানোর চেষ্টা করে সে, কিন্তু পারে না। তখন অজান্তেই তার হাতটা চলে যায় মেঝের অন্যদিকে, আর তার চোখ দিয়ে টস টস করে নেমে যায় জলের ধারা। তারপর অনাহতের মতো ঘুম এসে জোটে তার দু চোখে। আর তার বেশ কিছুক্ষণ পরেই পাশের বাড়ির বছর 10 ছেলে কাঞ্চন খেলার প্র্যাকটিসের জন্য মাঠে যাবে বলে ফুটবল নিয়ে বেরোনোর সময় দেখে সুপ্রীতির বাড়ির দরজা হা করে খোলা। বল নিয়ে খেলতে খেলতে ঘরে ঢোকে সে। তারপর রান্নাঘরের মেঝেতে উবু হয়ে পড়ে থাকা সুপ্রীতিকে দেখে চিৎকার করে ওঠে, বাপি, বাপি, কোথায় আছো? এসো, দেখো কাকিমার মাথায় রক্ত। ঘরের মেঝেতে পড়ে আছে বছর 25 সুপ্রীতির লাশ। কিছুক্ষণের মধ্যেই পাড়া প্রতিবেশীরা সকলে মিলে জড়ো হয়ে গেল সেখানে। তারপর ফোন গেল পুলিশের কাছে। পুলিশের লোকজন সেখানে পৌঁছানোর পর বডিটা পোস্টমর্টমে পাঠালো। আর এই ঘটনার ঠিক 3 দিন পর অদ্রিজার ফোনটা বেজে উঠল। দুর্গাপুর একটা ছোট শহর হলেও এখানে অদ্রিজা রায়কে চেনে না এমন কেউ নেই। গ্র্যাজুয়েশন পাশ করে ওর বন্ধুদের মধ্যে যখন কেউ কোর্স করছে তো কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছে, সেই সময় অদ্রিজা সাইকোলজি নিয়ে মাস্টার্সে ভর্তি হলো। আর একই সঙ্গে নিজের কাকাতো ভাই অদ্রিজাকে সঙ্গে নিয়ে খুলে ফেলল A2 ডিটেকটিভ এজেন্সি। প্রথম দিকে কয়েক বছর খুবই সাধারণ কেস আসতো অদ্রিজার হাতে। বিয়ের আগে পাত্রের চরিত্র যাচাই থেকে শুরু করে স্বামীর পরকীয়া যাচাই অথবা গার্লফ্রেন্ডের প্রেমের নথি চেক সংক্রান্ত কেস, এসবই আসতো অদ্রিজার হাতে। আর আসতে থাকলেও ভালো কেসের অভাবে রীতিমতো মুষড়ে পড়তে শুরু করল অদ্রিজা। অদ্রিজা তখনও চোখে অনেক স্বপ্ন নিয়ে লালবাজারের অফিসারদেরকে নিজের আইডি কার্ড দিতে শুরু করে। শেষমেশ একদিন ওর ভাগ্যের চাকা ঘোরে। বছর 2 আগে হীরা চুরি সংক্রান্ত একটি কেস সে পেয়ে যায় চেনা পরিচিত সূত্রে। তারপর থেকে
বরেন গাঙ্গুলি হত্যা রহস্য, ঐতিহাসিক মনির রহস্য ইত্যাদি সমাধান করে এখন তার বেশ নামডাক হয়েছে। অদ্রিজার বয়স 28 বছর। মাঝারি উচ্চতার উজ্জ্বল বর্ণের মেয়েটি যখন বিনুনি করে চেয়ারে এসে বসে তখন তার মুখের মধ্যে একটা শান্ত ভাব ফুটে ওঠে, কিন্তু বেশ কিছুক্ষণ নজর করলে বোঝা যায় সেই শান্ত সৌম্য স্বভাবের মধ্যে রয়েছে অপরিসীম ধৈর্য আর পর্যবেক্ষণ ক্ষমতা, যা তাকে আর 5টা গোয়েন্দার থেকে অনেক আলাদা করেছে। বয়সে 2 বছরের ছোট অদৃশ পেশায় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার জন্য মোবাইল ট্র্যাকিং থেকে শুরু করে প্রযুক্তিগত বিদ্যায় সে বেশ ভালোই পারদর্শী। তবে পড়াশোনায় ভালো হলেও 10টা 5টার চাকরিতে সে মোটেই আগ্রহী নয়, তাই পেশা হিসেবে বেছে নিয়েছে ফটোগ্রাফিকে। এছাড়া অবসর সময় দিদির সঙ্গে থেকে বিভিন্ন কেস সলভ করায় তার ধ্যান জ্ঞান ও নেশা। এই এজেন্সি খোলার শুরুর দিকে অদ্রিজার বিধবা মা ও তার কাকু কাকিমা সকলে মিলে অনেক কান পোড়া দিয়েও ভাই বোনকে থামাতে পারেনি। আর এখন তো এটুর নাম সবার মুখে মুখে, তাই এখন অদ্রিজা ও অদৃশ রণে ভঙ্গ দেবে না সেটা বুঝতে পেরে পরিবারের লোকও তাদেরকে বোঝানো সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এদিকে বেশ কিছুদিন ধরে হাতে তেমন কোনো কেস না আসায় অদ্রিজা ভেবেছিল দিন কয়েকের জন্য দীঘা থেকে ঘুরে আসবে। ঠিক সেই সময়ই অফিসার সৌম্যর ফোনটা এলো তার কাছে। অদ্রিজা, হ্যাঁ বলুন। মেজবাবু আমাকে আপনার ব্যাপারে বলেছেন। আপনি তো রিসেন্ট জয়েন করলেন না? হ্যাঁ। সৌম্য গাঙ্গুলি, বাড়ি সুন্দরবন, ফার্স্ট পোস্টিং দুর্গাপুর, রাইট? আপনি তো দেখছি একবার যা শোনেন তা ভোলেন না। ওই বুদ্ধিটুকুই সার, ওটাই তো বেঁচে খাচ্ছি। যাই হোক, একদিন অফিসে গিয়ে আপনার সঙ্গে আলাপ করে আসব। আজকেই আসুন না। আজ? হ্যাঁ, এলে ভালো হয়। কি কেস বলুন তো? আসলে একটা নতুন কেস এসেছে, লোকাল, কিন্তু ওপর থেকে পলিটিক্যাল চাপ আছে। আমি কিছুতেই আলো খুঁজে পাচ্ছি না, তাই আর কি। বেশ, যাব। সাদা কুর্তা, কালো রঙের জিন্স, চোখে একটা সানগ্লাস দিয়ে অদ্রিজা বেলার দিকে অদৃশের বাইকের পেছনে বসে থানায় পৌঁছল। অদৃশ একটা হলুদ টি শার্ট আর কালো জিন্স পরেছিল। ওর গলায় ছিল একটা ক্যামেরা। বাইকটা থানায় স্ট্যান্ড করানোর পর চারপাশের প্রকৃতির বেশ কয়েকটা ছবি তুলতে শুরু করলো অদৃশ। আর অদ্রিজা ওর কাঁধে টোকা দিয়ে বলল, ভাই চল এবার। তুই যা, আমি আসছি। ভাই। অদ্রিজা গোল করে চোখ পাকাতেই অদৃশ ক্যামেরাটা গলায় ঝুলিয়ে নিয়ে অদ্রিজার পিছু নিল। অফিসে ঢুকতেই অদ্রিজা দেখল একজন নতুন পুলিশ অফিসার চেয়ারে বসে ফাইলগুলো দেখছে। তার লম্বা দীর্ঘদেহী চেহারা, চোখের উজ্জ্বলতা আর শ্যামবর্ণ মুখের কাঠিন্য দেখে অদ্রিজা বুঝে গেল এই মানুষটাই নতুন অফিসার সৌম্য। ফোনে গলার আওয়াজ শুনে মানুষটাকে যতটা গম্ভীর মনে হয়েছিল, সামনাসামনি দেখবার পর অদ্রিজা বুঝতে পারল মানুষটা আসলে অতটা গম্ভীর নয়। এক্সকিউজ মি স্যার, আমি অদ্রিজা রায়। আরে আসুন আসুন, বসুন। এরপর একটা ফাইল অদ্রিজার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দেখুন। এতে যদিও সব কেস ডিটেলস আছে, তবু আমি ব্রিফটা বলছি। বছর 25-এর সুপ্রীতি যখন কলেজের 3য় বর্ষে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছিল, তখন তার বাবা নিরঞ্জন ব্যানার্জি রিটায়ার করেন আর মেয়ের বিয়ে দেন শ্যামল চক্রবর্তীর সঙ্গে। শ্যামল পেশায় সরকারি চাকরিজীবী, যা হয় মধ্যবিত্ত ফ্যামিলিতে। মেয়েকে পার করার জন্য রিটায়ারমেন্টের পুরো টাকাটাই মেয়ের বিয়েতে পণ হিসেবে দিয়ে দেন নিরঞ্জনবাবু। কিন্তু পাত্রপক্ষের টাকার খাই তখনও মেটে না, তাই কখনো দামি কোম্পানির ফ্রিজ, কখনো এসি, কখনো ওয়াশিং মেশিন, এইসব আবদার বিয়ের পরেও চলতে থাকে শ্বশুরমশাইয়ের কাছে। সামর্থ্যের বাইরে গিয়েও মেয়ের মুখের দিকে তাকিয়ে নিরঞ্জনবাবু টাকা ঢালতে থাকেন মেয়ের শ্বশুরবাড়িতে। আর যখন তিনি টাকা দিতে পারতেন না, তখন মেয়ের উপর চলত মানসিক ও শারীরিক নির্যাতন। এইভাবেই কাটতে থাকে 1.5 বছর। তারপর গত সোমবার মেয়ে বাবাকে ফোন করে পুজো উপলক্ষে একটি সোনার ব্রেসলেট দাবি করে। নিরঞ্জনবাবু সেটা দিতে অস্বীকার করেন এবং তারপর বুধবার মেয়েটির লাশ পাওয়া যায় শ্বশুরবাড়িতে।
লাশটা প্রথম কে দেখে? কাঞ্চন, একজন প্রতিবেশীর ছেলে। ওর বয়স ওই 10 বছর। ঘর খোলা থেকে সে ঢুকেছিল। বুঝলাম। আচ্ছা, যে অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়েছিল, সুপ্রীতিকে, সেই অবস্থার ছবি দেখা যাবে? হ্যাঁ, ভেতরে আছে, দেখুন। যেন খুব বিশাল অশান্তি হয়েছে ঘরে। আর সুপ্রীতির কপালে একটা কাটা দাগ ছিল, আর গলাতে কাপড় দিয়ে পেঁচানো ছিল। পোস্টমর্টেম রিপোর্টে কি পাওয়া গেল? দেখুন, রিপোর্ট অনুযায়ী যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যায় সেদিন ভোরে প্রথমে সুপ্রীতির মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়, তারপর শ্বাসরোধ করে মৃত্যু। আমার অনুমান ঝগড়া অশান্তির এক পর্যায়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। সে সময় হয়তো সে একটু অজ্ঞান মতো হয়ে গিয়েছিল। ঠিক তখনই তারই শাড়ির আঁচল তার গলায় পেঁচিয়ে তাকে মারা হয়েছে। অদ্ভুতভাবেই সেই আঁচলে সুপ্রীতির নিজের হাতের ছাড়া আর কারোর হাতের কোনো ছাপই নেই। আচ্ছা, আর একটা কথা, এই ঘটনার পর শ্বশুরবাড়ির লোকের প্রত্যেকের অ্যালিবাই বেশ শক্ত। আগের দিন রাত্রে শ্বশুর শাশুড়ি মেয়ের বাড়িতে গিয়েছিলেন, আবার সুপ্রীতির ননদ রাত্রিবেলায় বরের সঙ্গে নাইট ক্লাবে গিয়েছিল। শ্যামলকে জিজ্ঞাসা করলে সে বলে, সে রাত্রে আমি এক বোতল হুইস্কি এনে ওকে খাওয়ানোর অনেক চেষ্টা করেছিলাম। যা হয় বোঝেনি তো, কিছুতেই খেলো না, ছুঁড়ে ফেলে দিল। বললো এত হুইস্কি খাওয়ানোর ইচ্ছে হলে তেমন মেয়েই নিয়ে আসতে পারতে। মাথাটা গরম হয়ে গেল আমার। তারপর সামান্য ঝগড়াঝাঁটি, আমি ঘর থেকে বেরিয়ে যাই। তারপর সারা রাত একটা বন্ধুর বাড়িতেই ছিলাম। হই হুল্লোড় মস্তি করে সকালে প্রতিবেশীরা খবর দেওয়ায় বাড়ি ফিরে দেখতে পাই এই ঘটনা। তবে রাতে বেশ কয়েকবার আমাকে ফোন করেছিল, আমি রাগের মাথায় ফোনটা ধরিনি। আমার সঙ্গে কোনো কথা হয়নি, কেটে দিয়েছিলাম। মৃতার বাড়ির লোক কি বলছেন? স্বাভাবিক দৃষ্টিতে যেটা মনে হচ্ছে মৃতার বাড়ির লোকজন তাই বলছে। নিরঞ্জনবাবু বলছেন সোনার ব্রেসলেটটা না পাওয়ায় খুন হলো মেয়েটা আমার। সুপ্রীতির লাস্ট কল অনুযায়ী সে শেষবার বাবার সঙ্গে কথা বলেছিল। বাবা, তুমি প্লিজ কিছু একটা করো। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু আমারও যে আর কিছু করার নেই। সোনার ব্রেসলেটটা না পেলে আমার সংসারটা টিকবে না। ও আমাকে মারতে মারতে মেরেই ফেলবে বাবা। তাই সব দিক থেকে সন্দেহ শ্যামল ও তার পরিবারের দিকেই যাচ্ছে। নিরঞ্জনবাবুর স্ত্রীর কথায়, শ্যামলের মা আর শ্যামল যেমন মানসিক আর শারীরিক নির্যাতন করত সুপ্রীতির ওপর, সেই দিক থেকে তার বিবাহিত ননদও কম যেত না। চা বা কফিতে চিনি কম হওয়ায় সুপ্রীতির ননদ দু একবার গরম চা কফির কাপটাও সুপ্রীতি মুখের ওপর ছুঁড়ে মেরেছিল। মেয়েটা কাঁদতে কাঁদতে সব জানিয়েছিল আমাকে। তাহলে হিসেব অনুযায়ী তো শ্যামল, তার মা আর তাদের মেয়ে দীপা, এই তিনজনের দিকেই সন্দেহের তীর যাচ্ছে। আর দীপার বর? সাদামাটা মানুষ, সুপ্রীতিকে বৌঠান বলে ডাকত, ভালোই ব্যবহার করতো শুনেছি। শ্বশুরমশাইকে নিয়েও একই কথা। তবে মামের ঔদ্ধত্যের মাঝে তিনি বোবার মতো দাঁড়িয়ে থাকতেন। কাউকে কিছু বলার ক্ষমতা তার ছিল না। সবটাই বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু কোনো কিছু প্রমাণ করতে পারছি না। পণ নেওয়া, বধূ নির্যাতন করা আর বধূ হত্যার মতো একটা বিষয় জেনে বুঝেও ক্রিমিনালগুলো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা জিজ্ঞাসাবাদের জন্য শ্যামলকে আটকে রাখছেন না কেন? ওকে চাপ দিলেই তো জানা যাবে খুনটা আসলে কে করেছে। থানায় নিয়ে এসেছিলাম, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে বাধ্য হই। বিনা প্রমাণে তো আটকে রাখা যাবে না, পিছনে প্রভাবশালীদের হাত রয়েছে। থানায় বসে সে তো রীতিমতো আমাকে হুমকি দিয়ে বলল, দেখুন অফিসার, এইভাবে ফালতু গেঁজানোর সময় আমার নেই। আপনি যে আমাকে তুলে এনেছেন, আমি তো বারবার বলছি আমি রাত্রিবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। পুরো রাত একটা বন্ধুর বাড়িতে ছিলাম। সেই বন্ধু আমাকে দেখেছে, সেখানকার পাড়া প্রতিবেশী আমাকে দেখেছে। তাহলে আমি কিভাবে আমার স্ত্রীর এই ঘটনায় জড়িত হতে পারি? আর বউকে লাথি চড়, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি যেদিন বিয়ে করবেন সেদিন বুঝবেন। ঝগড়াঝাটি হলেই হাত নিষ্পিস করবে তখন আপনার। এ শোন, তোর মতো বরাহনন্দন আমি নই, বুঝলি? যে বউ পিটিয়ে বীরত্ব দেখাবো। নিজের বউকে লাথি মারিস, নিজের বউকে মারধর করিস, আবার সেটা গর্ব করে বলিস। লজ্জা করে না, স্কাউন্ড্রেল? দেখুন, ও এমনি এমনি মারধর খেত না, ঠিক আছে? অনেক দোষ ছিল ওর। আমার মা কতদিন ধরে বলেছিল একটা নাতি নাতনির মুখ দেখতে চাই, কিন্তু ওই মেয়ে মুখের ওপর বলে দিল। বাচ্চা নেওয়ার কথা আমি তখনই ভাববো যখন আপনারা আমাকে এই নিশ্চয়তা দেবেন যে আমার সন্তানের দায়ভার এবং যাবতীয় খরচ আপনারাই করবেন।
আমার বাবাকে কোনো রকমভাবে চাপ দেবেন না। এবার আপনি বলুন স্যার, এরকম একটা কথা শুনে কার মাথা ঠিক থাকে? সেই তো তোমার মতো উচ্চ ভাবনার পুরুষ মানুষদেরকে এক রাত থানার লকআপে রেখে আদর যত্ন করতে বড় মন চায়। কিন্তু কি করবেন বলুন স্যার, আপনার তো হাত পা বাঁধা, প্রমাণ নেই আমার বিরুদ্ধে কোনো। নেহাত সন্দেহের বশে তো বধূ হত্যার কেসে ফাঁসাতে পারেন না, তাই না? চলি, বাই। এইসব বলার পর তারপর একটা শয়তানি হাসি হাসতে হাসতে বেরিয়ে গেল থানা থেকে। আর আমি কিছুই করতে পারলাম না। চক্রবর্তী বাড়ির প্রত্যেকে, ইনফ্যাক্ট সুপ্রীতির শাশুড়ি, শ্বশুর, ননদ, কেউ যে সুপ্রীতিকে খুব একটা পছন্দ করতো না তা তাদের হাবভাবে স্পষ্ট। দেনা পাওনা থেকে শুরু করে বিয়েতে নানান রকম তত্ত্বতলা যা কিছু হয় তা নিয়ে তাদের মনের মধ্যে বেশ খেদ ছিল। এটাই হলো মূল ফ্যাক্ট। অত্রিজা, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই কোনো ক্লু পাচ্ছি না। আসলে তখন মেজবাবু আপনার নাম করলেন, আপনি খুব সহজেই অপরাধীর মনস্তত্ত্ব বুঝতে পারেন। আর আপনার ভাই, সে তো প্রযুক্তি বিশেষজ্ঞ নাকি শুনলাম। হাসতে হাসতে বলল সৌম্য। অদৃশের মুখটা হঠাৎ লজ্জায় লাল হয়ে উঠল। অদৃশ সেটা খেয়াল করে বলল, স্যার, সাধারণত দিদির প্রত্যেকটা কেসে আমিই সঙ্গে থাকি, তবে আশা করছি এই কেসে আপনাকেও সঙ্গে পাবো। কি তাই তো? আচ্ছা, তুই ওনাকে এসবের মধ্যে কেন জড়াচ্ছিস বলতো? উনি কি ওনার নিজের কাজ কাম ছেড়ে আমাদের সঙ্গে সঙ্গে দৌড়াবেন? আচ্ছা, আপনি শুধু শুধু ওকেই বা বকছেন কেন? আপনাদের হেল্প করাটাও তো আমাদের কাজ। কারণ দিন শেষে যে তদন্ত আপনি করছেন সে তদন্ত তো আমাদেরই কাজের মধ্যে পড়ে, তাই না? অদ্রিজা, নিরঞ্জনবাবুর সেরকম সামর্থ্য নেই, তবে তাকে দেখে আমার মৃত বাবার মুখটা বড্ড বেশি মনে পড়ে যায়। আমি ঠিক করেছি এই কেসটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে আপনার ফিসটা আমি দিয়ে দেবো। আপনি? হ্যাঁ, দেখুন, সুপ্রীতির দাদা রণ চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, আর হাত খরচের জন্য টিউশনই তার ভরসা। ভাবুন না, আমি সুপ্রীতির আরেকটা দাদা। আপনি যদি সুপ্রীতির একজন দাদা হন তাহলে আমিও তার একজন দিদি হতে অসুবিধে কোথায়? দেখুন, এটা আমার পেশা হতে পারে, তবে মনুষ্যত্ব একেবারেই মিটিয়ে ফেলিনি। যাকে, চলুন তাহলে এবার যাওয়া যাক। হ্যাঁ চলুন, কিন্তু কোথায়? কোথায় আবার? নিরঞ্জনবাবুর বাড়ি, শ্যামল চক্রবর্তীর বাড়ি। আর জিজ্ঞাসাবাদ করার জন্য যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে সেখানে যেতে হবে বইকি। প্রথমে অদ্রিজা, সৌম্য আর অদৃশ মিলে গেল নিরঞ্জনবাবুর বাড়ি। সৌম্য নিরঞ্জনবাবু তার স্ত্রী ও রণুর সঙ্গে পরিচয় করিয়ে দিল অদ্রিজা ও অদৃশের। আপনাদের আবার একটু বিরক্ত করতে চলে এলাম নিরঞ্জনবাবু। আসো আসো। কোনো প্রমাণ পেলে বাবা? না, এখনো তো। আমার বোনটা কি তাহলে বিচার পাবে না স্যার? আমাদের অত টাকা নেই বলেই, প্রভাব প্রতিপত্তি নেই বলে এভাবে বেঁচে যাবে? আমরা তো দেখছি রণ। 2 দিন তো হয়ে গেল স্যার, ময়নাতদন্তের রিপোর্টেও পরিষ্কার ওকে খুন করা হয়েছে। তারপরও আপনারা কেন শ্যামলকে ধরছেন না? আপনাদের তো বারবার বলছি ওই খুনটা করেছে। কিন্তু ও যে ওর বন্ধুর বাড়িতে থাকার প্রমাণ দিচ্ছে। পয়সাওয়ালা লোকেরা টাকা ফেলে ওরকম 101টা প্রমাণ কিনতে পারে স্যার। টাকার কাছে গোটা পৃথিবী বিক্রি হয়ে যায়। এটা কি আপনাকে নতুন করে আমাকে শেখাতে হবে? রণ, শান্ত হও প্লিজ। আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। তোমার জায়গায় আমি থাকলে হয়তো এইভাবেই ভেঙে পড়তাম, কিন্তু তোমাকে এবার নিজের মা আর বাবার অবলম্বন হতে হবে। তাই নিজেকে শক্ত করো। নিরঞ্জনবাবু, এই যে মেয়েটিকে দেখছেন, ইনি অদ্রিজা আর ওর ভাই অদৃশ। এনারা বহু তদন্তের ক্ষেত্রে পুলিশকে সাহায্য করেছেন। এই কেসটাতে আমরা ওনার দ্বারস্থ হয়েছি। আমি আপনার নাম শুনেছি অদ্রিজা। আপনাদের একটা ডিটেকটিভ এজেন্সি আছে, তাই না? হ্যাঁ। দেখুন না, আমার বোনটাকে যারা মারলো তাদের একটা বিচার করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার টিউশনের টাকা থেকে আপনার ফিস মিটিয়ে দেবো। হ্যাঁ মা, আমি এখন পেনশন পাই, সেখান থেকে টাকা তুলে দেব। তুমি একটা বিচার করে দাও। কাকু, আপনি এতটা ভেঙে পড়বেন না প্লিজ। এখনও এই পৃথিবীতে টাকাটাই কিন্তু শেষ কথা নয়। তোমরা বলছো বটে টাকাটা শেষ কথা নয়, কিন্তু কি জানো তো মা, আমার মেয়েটা যখন এখানে আসতো তখন প্রায় বলতো, মা আমি আর ওখানে ফিরে যাব না,
আমাকে এখানে থাকতে দাও না। কিন্তু লোকের ভয়, সমাজের ভয়, আমি ওকে আবার বুঝিয়ে সাজিয়ে শ্বশুর ঘরে পাঠিয়ে দিতাম। কতবার দেখেছি মেয়েটার গায়ে ধাকড়া ধাকড়া লাল দাগ। মেয়েটাকে যে ওরা এইভাবে মেরে ফেলবে একবারও বুঝতে পারিনি। ভুল, সব আমাদেরই ভুল, সব আমাদের ভুল। পড়াশোনায় এত ভালো ছিল, যদি আরেকটু অপেক্ষা করতাম তাহলে হয়তো এভাবে মেয়েটাকে হারাতে হতো না। আপনি আপনি শান্ত হন কাকিমা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওরা যে এত কিছু জিনিসপত্র চাইতো আর আপনারা দিয়ে দিতেন, আপনাদের কখনো থানায় বা পুলিশে যাওয়ার কথা মনে হতো না? আমি যা হয় আর কি, চিরকাল সংসারে থেকেছি, সেই বুদ্ধিতেই বলতাম, স্বামী স্ত্রীতে একটু আধটু অমন ঝগড়া হয়, প্রথম সংসার করতে গেলে এমন একটু অশান্তি হয়, থাকতে থাকতে আবার সব ঠিক হয়ে যাবে। ওর বাবাকেও বোঝাতাম, নিজের মেয়েকেই তো দিচ্ছ, এত কষ্ট পেও না। এখন বুঝতে পারছি সব আমার ভুল। আমারে সহ্য করার শিক্ষা দিয়েই আমি আমার মেয়েটাকে মেরে ফেললাম। সৌমদা, আমার মনে হয় এখন আমাদের যাওয়াটাই উচিত। ওনাদের যে অবস্থা, এই অবস্থায় বারবার সুপ্রীতির নাম উঠলে ওনারা আরও কাঁদবেন। তাছাড়া অনেক কিছুই তো আমরা শুনে ফেলেছি, শুধু একবার দেখা করার প্রয়োজনে এসেছিলাম, এবার মনে হয় গেলেই হয়। কি দিদি, ভুল বললাম? হ্যাঁ, চল। তোমরা দুজন ভাই বোন, তাই না? ঠিক আমার রণ আর সুয়ের মতো। তোমাদের দেখে অনেক দিন পর ওদের ছেলেবেলার কথা মনে পড়ে গেল। সেই একসঙ্গে গল্প করা, ভাত মেখে এক থালায় খাওয়া। মেয়েটাকে ওইভাবে দেখার পর আমার ছেলেটাও না দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে। মা, আমি ঠিক আছি। অদ্রিজা, আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? না, আমরা আসছি। ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও আবার অদ্রিজা একবার দাঁড়িয়ে পড়ে বলল, আমি বেরিয়ে যাওয়ার আগে একবার সেই রুমটাতে যেতে চাই যেখানে সুপ্রীতি এসে থাকতো। চলুন, আমি নিয়ে যাচ্ছি। বলে রণ দোতলার ঘরে ওনাদের নিয়ে যায়। ওই ঘরটাতেই বোন এসে থাকতো, চাবি দেওয়া আছে, আপনারা খুলে নেবেন। আমি যেতে পারবো না, কিছু মনে করবেন না। আমরা সবাই তোমার পাশে আছি, ভেঙে পড়ো না। বেশ কিছুক্ষণ পর অদ্রিজার অদৃশ ওপর থেকে নিচে নেমে এলো। তারপর দুজনে পুলিশের জিপে উঠল। গাড়ি দ্রুত গতিতে ছুটতে থাকলো গন্তব্যের উদ্দেশ্যে। এরপর অদ্রিজা চলে গেল শ্যামল চক্রবর্তীর বাড়ি। দরজা খুলে শ্যামলের মা পুলিশ দেখে একটা বাঁকা হাসি হেসে বলল, চলে এসেছেন? সত্যি এবার মনে হচ্ছে ঘরের দরজায় আর খিল দেওয়া যাবে না, সবসময় খুলেই রাখতে হবে। সেইটাই বরং ভালো মাসিমা, কারণ খুলে না রাখলে আপনাদের দরজাটা কিন্তু আবার ভাঙতে হবে। এই যে, কে তুমি হে? আমাকে মাসিমা বলছো? আমার ক্লাস দেখে বুঝতে পারছো না? আমাকে কোন দিক থেকে তোমার মাসিমা মনে হচ্ছে? হ্যাঁ, আন্টি বলে ডাকবে। উপস, তাহলে মাসিমা আন্টি। জাস্ট শাট আপ। অফিসার, এরা কারা? দেখুন, আপনি পুলিশ বলে যাকে তাকে যখন তখন আমার বাড়িতে নিয়ে আসতে পারেন না। বাড়িটা আমাদেরও কিছু নিয়ম থাকতে পারে। অবশ্যই থাকতে পারে, কিন্তু ম্যাডাম, এনারা যাকে তাকে নয়, এনারা পুলিশের তদন্তে সাহায্য করতেই এসেছেন। ইনি অদ্রিজা, আর ওর পাশে যে আছে সে হচ্ছে অদৃশ রায়, অদ্রিজার ভাই। আচ্ছা, সুপ্রীতির বাপের বাড়ি থেকে কি গয়না দিয়েছিল বিয়েতে? মোট কত ভরি হবে তাও? আপনারা এই বিয়েতে পণ নিয়েছিলেন তো? জানেন তো সেটা আইনত অপরাধ?
ওরা কি দিয়েছিল না জিজ্ঞেস করে বলুন আমরা কি দিয়েছিলাম, তাহলেই আর পণ দেনা পাওনা এই বিষয়গুলো মাথায় আসবে না। কথাগুলো বলতে বলতে জামার বোতাম লাগাতে লাগাতে ঘর থেকে বেরিয়ে এলো শ্যামল। ওর আর এক হাতে একটা মোটা অ্যালবাম রয়েছে। অ্যালবামটা মেঝের সেন্টার টেবিলে রাখা। এখানে বিয়ের অ্যালবামটা আছে, ভালো করে দেখে নিন। ওদের বিয়েতে ওরা কত টাকার গয়না দিয়েছিল আর আমরা বউ ভাতে কত ভরি গয়না দিয়েছি, তারপর বরং বলবেন আমরা পণ নিয়েছি। আমাদের একটা ক্লাস আছে, আমরা ওরকম ভিখিরির মতো রিসেপশন লুক রাখতে পারি না। অনেক টাকার গহনা দেওয়া হয়েছিল সুপ্রীতিকে, সেই কারণেই কিছু টাকা চাওয়া হয়েছিল ওদের থেকে। আর ওরা যে টাকা দিয়েছে না, তার 5 ডবল টাকা খরচ করে আমরা অনুষ্ঠান করেছি। কত টাকা পণ দিয়েছিল ওরা? 4 লাখ চেয়েছিলাম, কিন্তু কেঁদে কেটে 2.5 লাখ দিয়েছিল, বাকি 1.5 লাখ দেয়নি। আর সেই কারণেই বোধহয় সেই টাকার কিস্তি মেটাতে মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে গিয়ে এটা ওটা আবদার করে বসতেন। এইবার তো আবদার ছিল সোনার ব্রেসলেট। আমার ছেলেকে কি বলছেন? সুপ্রীতির বাবা বলেছিল বিয়ের পিঁড়িতেই সেটা গড়িয়ে দেবে, কিন্তু বিয়ের পিঁড়িতে শুরু হয় আর এক দফা কান্না। টাকা জোগাড় হলেও সোনার ব্রেসলেট জোগাড় হয়নি। মেয়েকে 4 ভরি গহনা, ছেলেকে একটা আংটি, চেন আর 2.5 লাখ টাকা দিতেই ওরা নাকি নিঃস্ব হয়ে গেছে। কেন যে এরা বামুন হয়ে চাঁদে হাত বাড়ায় বুঝতে পারি না। তা যখন এতই অভাব বাপু, নিজেদের ক্লাসের কারো সঙ্গে বিয়ে দিতে পারতো। আমাদের মতো এলিট ক্লাসদের সঙ্গে সম্বন্ধ করার কি দরকার ছিল শুনি? আমি, আমার হাজব্যান্ড, আমরা প্রত্যেকেই চাকরি করি, আমার ছেলেও তাই। জামাই আবার এমএনসি কোম্পানিতে চাকরি করে, মাস গেলে লাখের ওপর ইনকাম করে। ঠিক বলেছেন মাসিমা, আপনারা চাকরি করতে পারেন, মাসের শেষে ভালো টাকা ইনকামও করতে পারেন, কিন্তু ব্লাডে যে একটু এডুকেশনের অভাব আছে সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। এই যে অফিসার, অনেকক্ষণ ধরে আপনাকে সহ্য করছি, আপনি আবার যদি আমাকে মাসিমা বলেন। শুনুন, আপনাদের যা করার করুন, কোনো কিছুতে আজ অবধি বাধা দিইনি, দেবও না। কিন্তু আবারও বলছি, প্রমাণ ছাড়া আপনারা আমার ছেলেকে অ্যারেস্ট করতে আসবেন না। এখন যান এখান থেকে, আমাদের অত সময় নেই কথা বলার। কিন্তু আমাকে যে একটু সময় দিতে হবে আন্টি। বিয়ের অ্যালবামের ছবিগুলো আমি দেখব, আর এই পুরো বাড়িটা একবার ঘুরে দেখব। দিদি, তুই আর সৌমদা বাড়িটা একবার ঘুরে দেখ, আমি অ্যালবামের ছবিগুলো তুলে নিচ্ছি, তুই আমার ক্যামেরাটা থেকে দেখে নিস। বেশ। আচ্ছা, এই মেইন দরজার সামনে রান্নাঘর, আর এই রান্নাঘরের মেঝেতেই তো সুপ্রীতির লাশটা পাওয়া গিয়েছিল। হ্যাঁ, বুঝলাম। অদ্রিজা রান্নাঘরটা ভালো করে দেখে নেয়। রান্নাঘরের চারিদিক দেখে সে একতলায় যে 2টো রুম আছে সেগুলো দেখে। ওগুলো দেখবার পর দোতলায় উঠে যায়। দোতলায় 3টে রুম আর একটা ব্যালকনি। চারপাশটা ভালো মতো দেখে সে চলে যায়। বেরোনোর আগে অদ্রিজা শ্যামলকে জিজ্ঞাসা করে, আপনার বোনের নাম কি? লিনি। আর ডাকনাম? লি। আর জামাইবাবুর নাম? সুজয়। ওনার ডাকনাম? জয়। তিলু নামে কাউকে চেনেন? তিলু? না তো, এরকম নাম তো আমি জীবনে প্রথম শুনলাম। ভালো করে ভাবুন। না, এই নামে আমি তো কাউকে চিনি না। মা, তুমি? না, এইসব নাম তো চাকর বাকরের হয়। আমরা বাড়ির চাকর বাকর রাখার আগেও মুখ আর নাম দেখেনি। বর বউ দুজন কাজ করতো এই বাড়িতে। বউটা মরার পর ওরা পুলিশের ভয় আর আসছে না, না হলে দেখিয়ে দিতাম। কি নাম ওদের? রতন আর পূরবী। আপনার হাজবেন্ডের নাম? চিত্ররথ চক্রবর্তী। আপনি কি আমাদের পরিবারের নামের তালিকা দেখতে চান নাকি? তাহলে দিয়ে দিচ্ছি। না, এটুকুই জানার ছিল। চলুন সৌম্য ভাই, ছবিগুলো তোলা হয়েছে তো? একদম বড়িয়া। চল তাহলে। শ্যামলের বাড়ি থেকে বেরিয়ে আসবার পর সৌম্য অদ্রিজাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি আসার সময় ওদের নাম নিয়ে হঠাৎ পড়লেন কেন বলুন তো? বাড়িতে কি কিছু ক্লু পেলেন? অদ্রিজা জিন্সের পকেট থেকে বের করে আনে একটা দোমড়ানো মোচড়ানো কাগজ, যেটা সৌম্যর সামনে মেলে ধরে। কাগজটার মধ্যে 2 লাইন লেখা, তারপর বেশ কয়েকবার বড় বড় ক্রস করে কাটা।
অদ্রিজা বলল, এটা ময়লা ফেলার ডাস্টবিনের মধ্যে ছিল। বড়লোক মানুষ, কাজের লোক না এলে নিজেরা তো আর ডাস্টবিনে হাত দেয় না। এদিকে খুন খারাপের জন্য ঝামেলায় জড়াবে না বলে কাজের লোক কাজ করতে আসেনি, তাই হাতে পড়ল। আপনার কিন্তু এটা আগেই দেখা উচিত ছিল। সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা, কি লেখা আছে এতে, পড়ুন তো। আমি যখন সুপ্রীতির বাড়ি গিয়েছিলাম তখন দেখেছিলাম সুপ্রীতির লেখা বেশ কিছু ডায়েরি সাজানো আছে ওই দেওয়াল আলমারির মধ্যে। তখন সেই ডায়েরিগুলোতে হাত দিয়ে বুঝতে পারি সুপ্রীতির ডায়েরি লেখার নেশা ছিল, রোজই লিখত। আর মেয়েটার হাতের লেখা চেনার জন্য ভাইকে দিয়ে ডায়েরির এক পাতা ছবিও তুলে নিয়েছিলাম। সেই লেখার সঙ্গে কিন্তু এই দোমড়ানো মোচড়ানো কাগজের লেখা একেবারেই এক। রেখা, তার মানে তো এটা সুপ্রীতির নিজের হাতে লেখা। হ্যাঁ, কি লেখা আছে পড়ছি, শুনুন। আজ আবার আমি রান্নাঘরে ছিলাম, তখন তিলু আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। অনেক দিন অসভ্যতম সহ্য করেছি, কিন্তু এবার আর না। এবার আমি মুখ খুলবো। টিলু? টিলু কে সোমদা? এই নামে তো কাউকে জানি না। সেটাই ভাবাচ্ছে অফিসার। চলুন, এসেই যখন পড়েছি প্রতিবেশীদের একবার বরং জেরা করেই যাই। প্রথমে অদ্রিজা গেল কাঞ্চনদের বাড়ি। কাঞ্চন সেই ছেলেটি যে প্রথম সুপ্রীতিকে মৃত অবস্থায় দেখেছিল এবং তার বাবাকে চিৎকার করে ডাক দিয়েছিল। কাঞ্চনদের বাড়ি ঢুকতেই অদ্রিজা কাঞ্চনের মাকে জিজ্ঞাসা করল শ্যামলের বাড়ির লোকজনের বিষয়ে আর সুপ্রীতি ও শ্যামলের সম্পর্কের ব্যাপারে। কথাটা শুনে কাঞ্চনের মা এক বাক্যে বললেন, মেয়েটা খুব শান্ত ছিল দিদি, চুপচাপ থাকতো, কিন্তু শাশুড়িটা ভীষণ খিটকেল। আমরা পাড়া প্রতিবেশী বলে আমাদের সঙ্গে অশান্তি করে না ঠিকই, কিন্তু কথাবার্তায় বুঝতে পারি। আর বর বউয়ের কথা যদি বলেন তো দেখুন, এইসব কথা তো কেউ কাউকে বলে না। আর সুপ্রীতি তেমন মেয়েও ছিল না, তবে ওদের মধ্যে প্রায়ই ঝগড়া অশান্তি হতো। পাশের বাড়ি হওয়ার কারণে আমরা শুনতে পেতাম, কিন্তু কী নিয়ে ঝগড়াঝাটি হতো তা জানতাম না। আচ্ছা, আপনি বললেন শাশুড়ি খারাপ, আপনি কি কোনোদিন কোনো কিছু লক্ষ্য করেছেন? অনেক কিছুই শুনতে পাই কানাঘুষোয়, কিন্তু সেসব কথা তো বলা উচিত নয়। তবে একদিন দেখেছিলাম ওদের বাড়ি দিয়ে যাওয়ার পথে রান্নাতে কিছু একটা ভুল হয়ে গিয়েছিল, নুন কম বা বেশি এই রকম। শাশুড়ি সেই নিয়ে খিটখিট করলে তাকে সেদিন কিছু একটা বলেছিল সুপ্রীতি। ওর শাশুড়ি তখন ঘর থেকে দৌড়ে এসে মেয়েটার হাত মুচড়ে দিল, আর সুপ্রীতি খুব জোরে জোরে কাঁদছিল। আমি বাজার করে ফেরার পথে পুরোটা আমার কানে আসে। আচ্ছা, সেদিন আপনার ছেলেই তো প্রথম? হ্যাঁ, আমার ছেলেটাকে বড় ভালোবাসতো সুপ্রীতি। বাচ্চাদের প্রতি ওর একটা আলাদা টান ছিল। সেদিন সকালবেলা আমার ছেলে দরজাটা খোলা দেখেই ওইখানে যায়, আর তারপর সুপ্রীতিকে ওরকমভাবে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। পরে আমরা গিয়ে দেখতে পাই সবটা। আমরা তখন পুলিশে ফোন করি। এরপর অদ্রিজারা সেখান থেকে বেরিয়ে পাশের বাড়িতে বেশ কিছুক্ষণ খটখট করবার পর বেরিয়ে এলেন একজন বয়স্ক মতো লোক। অদ্রিজা তাকে সুপ্রীতি এবং শ্যামলের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন, মেয়েটা কিন্তু খুব শান্তশিষ্ট আর ওই চুপচাপ ছিল। রাস্তায় দেখা হলে হাসি মুখে কথাও বলতো। তবে বাইরে থেকে দেখে তো আর মানুষকে অতটা বোঝা যায় না। ভেতরে ভেতরে ওদের মধ্যে কী ছিল তা জানি না। তবে হ্যাঁ, এই একদিন আমি যখন বাজার করতে গিয়েছিলাম তখন ওই মেয়েটার হাতে একটা বেশ বড় কালশিটের দাগ দেখেছিলাম। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, এটা হাতে কি হয়েছে তোমার বৌমা? ও কিছু না কাকু, রান্না করতে গিয়ে গরম তরকারি পড়ে গিয়েছে। কথাটা শুনে আমি বেশ অবাক হয়েছিলাম, কারণ ওরা তো বেশ বড় লোক। বৌমা হাতে এতটা আঘাত পেয়েছে আর তারপরেও তাকে দিয়ে বাজার হাট করাচ্ছে। এরপরেও যতবার দেখা হয়েছে ততবার ওই দাগটা আমার চোখে পড়েছে। কিন্তু
ওষুধপত্র খেলে বা ডাক্তার দেখালে তো সেটা মিলিয়ে যাওয়ার কথা, কি তাই না? তাই আমার মনে হয় ওদের বোধহয় সম্পর্কটা ঠিক ছিল না। ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা তো বেশ কিছুটা দূর, আর তাই সবটা কানে আসে না। আপনাকে অনেক ধন্যবাদ কাকু। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো। আপনি তিলু নামে কাউকে চিনেন এই পাড়ায়? হ্যাঁ, তিলু? না, এই নামে পাড়ায় কেউ থাকে বলে তা তো কখনো শুনিনি। ঘটনার দিন শ্যামলকে কখন দেখেছিলেন? রাতের দিকে ওদের বাড়ির থেকে একটা ওই 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 ঝগড়াঝাটির শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল, আর তারপরেই ওই গাড়ি করে কাঞ্চনকে বেরিয়ে যেতে দেখি। আর আর তারপরেই তো সকালবেলায় সুপ্রীতির ঘটনাটা সবার নজরে আসে। আচ্ছা, ঝগড়াঝাটির সেই সময় আপনারা কি সুপ্রীতির কোনো গলার আওয়াজ পেয়েছিলেন? হ্যাঁ, আর তবে মেয়েটা কোনোদিনই চিৎকার চেঁচামেচি করতো না, তবে ও কাঁদছিল, ওই ফুঁপিয়ে ফুঁপিয়ে মানুষ যেভাবে কাঁদে ঠিক সেইভাবে। শ্যামল বেরিয়ে যাওয়ার পরও কি কান্নার শব্দ পেয়েছিলেন? হ্যাঁ, তারপরেও বেশ কিছুক্ষণ ধরে কাঁদছিল। এরকম তো প্রায় রোজ দিনই কাঁদতো, তাই আমরা সেভাবে আর নজর রাখিনি। তার মানে খুব চিৎকার করে বা আর্তনাদ করে যে কান্নাকাটি হয় সেরকম নয়, বরং রোজ দিন ঝামেলার পর যেমন ওই একটু একটু কান্নাকাটি হয় তেমনই শুনেছিলেন, তাই তো? হ্যাঁ। আর এমন কিছু দেখেছিলেন যেটা সন্দেহজনক? না। হ্যাঁ, তবে সেদিন ভোরের দিকে দরজার গোড়াতে জল দেওয়ার সময় একজনকে দেখেছিলাম ওই হন্তদন্ত হয়ে পাড়া থেকে বেরিয়ে যেতে। কেমন দেখতে ছিল সে? সেটা তো খেয়াল করিনি, আর তাছাড়া লোকটার মুখ চাদরে ঢাকা ছিল। তার প্রায় বেশ কিছুক্ষণ পর ঘর দৌড়ে জল দিয়ে চা খাওয়ার পরে যখন স্নানটা করব ভাবছি, সেই সময় কাঞ্চনের চিৎকার শুনে ছুটে গিয়ে তারপর দেখলাম ওই 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 ঘটনাটা। বেশ, অনেক ধন্যবাদ কাকু আপনাকে। ঠিক আছে, ঠিক আছে। আর তুমি অনেক বড় হও। আর তোমার নাম আমি কাগজে পড়েছি মা। এ তো তোমার কাকার ছেলে, হ্যাঁ, ওই ওই অদৃশ না? হ্যাঁ। তোমার কথাও অনেক শুনেছি। কথাবার্তা শেষ হয়ে গেলে অদ্রিজার মুখটা গম্ভীর হয়ে গেল। কোনো সমাধান সূত্র না পেলে ওর মুখটা ঠিক এমনই হয়ে ওঠে। জিপে ওঠবার পরেও সে যখন কোনো কথা বলল না, তখন অদৃশ জিজ্ঞেস করল, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময় কটা? আনুমানিক 5:30 থেকে 6:30 মধ্যে। আচ্ছা, ওই ভদ্রলোক যে বললেন একদম সকালবেলায় একটি লোককে চাদর মুড়ি দিয়ে দেখেছিলেন, সে কে হতে পারে? এই ভদ্রলোককে আগে আমি জিজ্ঞাসাবাদ করিনি, একজন মহিলা কনস্টেবল জিজ্ঞাসাবাদ করেছিল ওই স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে, তাই তখন উনি এই কথাটি বলেননি। এখন এটা শুনলাম, শুনে তো এটাই মনে হচ্ছে শ্যামল হয়তো ভোরবেলা বন্ধুর ফ্ল্যাট থেকে সকলের চোখে ফাঁকি দিয়ে এসেছিল আর তারপর খুন করে বেরিয়ে যায়। খুব একটা অসম্ভব নয়। ফ্যামিলিটা যে ডেঞ্জারাস সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। কী বল দিদি? এই, তুই কি ভাবছিস বলতো? এই, ফুচকা খাবি? হ্যাঁ বলছি, ফুচকা খাবি? আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে। না খাবার কি আছে? সৌম্য, আমাদের তাহলে এখানেই নামিয়ে দিন। কেন বলুন তো, আপনার কি মনে হয় আমি ফুচকা খেতে পারি না? না, আসলে চলুন চলুন, ফুচকা ট্রিটটা না হয় আমি দিচ্ছি। পাশের গলিতে একজন খুব ভালো ফুচকা বানায়। একটু দাঁড়ান, গাড়িটা সাইড করে এখানে রাখি বরং। গাড়িটা একপাশে রেখে বড় রাস্তা থেকে একটা সরু গলিতে ঢুকলো ওরা তিনজন। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে জনা 5 গুন্ডা অতর্কিত হয়ে তাদের ওপরে আক্রমণ চালায়। পিছন থেকে প্রথমে অদ্রিজার মাথা লক্ষ্য করে একটা বাঁশের বাড়ি মারে তারা।
এই বলে অদ্রিজা মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে। একজন গুন্ডা বলে ওঠে, ওই ওই মামনি, বড্ড বেশি বাড়াবাড়ি করছো মামনি, এবার থেমে যাও। আকস্মিক এই আঘাতে ওরা প্রত্যেকেই ভ্যাবাচাকা খেয়ে যায়। অদ্রিজার মাথা দিয়ে তখন ঝরঝর করে রক্ত ঝরছে। অদ্রিজাকে ধরে দাঁড় করায়, আর সৌম্য অদ্রিজার ওপরে ধেয়ে আসা অপর লাঠির আঘাতটা হাত দিয়ে আটকে দেয়। তারপর সে একজন গুন্ডার মুখে ঘুষি মারে আর একজনের পেটে লাথি কষায়। অপর দুজন গুন্ডার মধ্যে একজন তখন পেটে বাঁধা গামছা থেকে ছুরি বার করে অদ্রিজার দিকে যাচ্ছিল, আর অন্যজন অদৃশকে পিছন থেকে চাপটে ধরে। অদৃশ এই গুন্ডাকে সামনের দিকে টেনে এনে মাটিতে ফেলে মারতে থাকে। অন্যদিকে অদ্রিজা আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতন হুঙ্কার ছেড়ে বলে ওঠে, তোদেরকে কে পাঠিয়েছে জানি না, কিন্তু আজকে আমি তোদেরকে জমের বাড়ি পাঠাবো। অদ্রিজা রায়ের গায়ে হাত দেওয়ার মাসুল তোরা গুনবি আজ। তারপর ছুরি সমেত এগিয়ে আসা লোকটার হাত মুচড়ে দেয়, আর সৌম্যর সঙ্গে লড়াই করতে করতে যে গুন্ডাটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল তার কলার ধরে টেনে তুলে তাকে থাপ্পড় মারতে থাকে আর বলতে থাকে, বল বল নামটা বল। অদৃশ্য আরেকটাকে মারতে মারতে ঠান্ডা গলায় বলতে থাকে, কে পাঠিয়েছে তোদের? হ্যাঁ, কে পাঠিয়েছে তোদের? হ্যাঁ বল বল, কে পাঠিয়েছে? সৌম্য তখন ওদের 5 জনকে দড়ি দিয়ে বেঁধে থানায় ফোন করে। থানা থেকে আরও কনস্টেবল এসে ওদের গাড়িতে করে নিয়ে চলে যায়। ওদিকে অদৃশ কাছে একটা হাসপাতালে নিয়ে যায় অদ্রিজাকে। সেখানে প্রাথমিক চিকিৎসা করতে করতেই অদ্রিজা দেখে সৌম্য আসছে। ওর মুখে চওড়া হাসি। সৌম্যকে আসতে দেখে অদ্রিজা জিজ্ঞাসা করে, কি হলো, এত হাসি কিসের? এতদিনে একটা ক্লু পাওয়া গেল। এবার ব্যাটাদের ভালো মতো খাতির করলেই নামগুলো পটপট করে বলে দেবে। তারপর বলুন, আপনার খুব বেশি লাগেনি তো? না, তেমন কিছু না, এসবের আমার অভ্যেস আছে, চিন্তার কিছু নেই। দেখুন আপনার ফোন বাজছে। হ্যাঁ তাই তো। সৌম্য ফোনটা ধরল, আর পর মুহূর্তেই ওর মুখটা কালো হয়ে গেল। ব্যাটারা পালিয়েছে। আমি এই চিন্তাটাই করছিলাম, কি করে পালালো আপনার কনস্টেবলদের মেরে? না না, মাঝ রাস্তায় ওদের পিছনে একটা অ্যাম্বুলেন্স থেকে অ্যাম্বুলেন্সটাকে রাস্তা দিয়ে পুলিশের ভ্যানটা দাঁড়ায়। তখন ওই অ্যাম্বুলেন্স থেকেও কয়েকজন নেমে আসে, আর ওইদিকে ওই 5 জন গুন্ডা কনস্টেবলের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপর অ্যাম্বুলেন্সের লোকগুলো কাঁদানে গ্যাস ছুটতে থাকে পুলিশের লোকগুলোকে লক্ষ্য করে। তখন বুঝলাম, স্ট্রং নেটওয়ার্ক। কে হতে পারে বলে আপনার ধারণা? তিলু। কিন্তু এই তিলুটা কে? সেটাই আমাদের খুঁজতে হবে। সন্ধেবেলায় অদ্রিজা যখন বসে কফি খাচ্ছিল, ঠিক তখনই অদৃশ তার কাছে এসে বলে, দিদি এই ছবিগুলো দেখ। কিসের? সুপ্রীতির সব ফ্যামিলি মেম্বারদের ছবি, বিয়ের অ্যালবামের ছবি। কই দে তো দেখি। ক্যামেরাতে ছবিগুলো একটানা দেখতে থাকলো অদ্রিজা, কিন্তু কিছুই নতুন পেল না। এরপর ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ একটা ছবি দেখে থমকে দাঁড়ালো সে। এই ছবিটা আজ সকালে অদৃশ তুলেছে। থানায় পৌঁছানোর পর থানা থেকে বেশ কিছুটা দূরে একটা কালো রঙের স্করপিও গাড়ি দেখতে পেল সে। ছবিটা জুম করে গাড়ির শেষ 2 ডিজিট দেখে নিল সে। তারপর তার মুখে হাসি ফুটে উঠল। অদৃশ দিদিকে আনমনে হাসতে দেখে বলল, কিরে, কি হলো? এই গাড়িটা দেখ ভাই। হ্যাঁ, সকালে থানার পাশেই দাঁড়িয়েছিল। এই সেম গাড়িটাকে আমি দেখেছিলাম ওই ফুচকা খেতে নামার আগে, আমাদের ফলো করছিল। তার মানে তুই বলতে চাইছিস এই গাড়ির থেকেই গুন্ডাগুলো? হ্যাঁ রে, সেটাই মনে হচ্ছে। এই গাড়িটা কার, খোঁজ নে তো এক্ষুনি। আচ্ছা দেখছি, তারা। বেশ কিছুক্ষণ পর অদৃশ বলল, গাড়িটা আর.এন. মালহোত্রার। সে আবার কে? গাড়ির ইন্টেরিয়ার ডেকোরেটর বিজনেস আছে ওনার নিজের 3টে গাড়ি আছে, তার মধ্যে একটা গাড়ি ওই ব্ল্যাক স্করপিওটা।
কিন্তু ভাই এই আরএন মালহোত্রার সঙ্গে সুপ্রীতির খুনের কি সম্পর্ক সেটাই আমাদেরকে জানতে হবে। চল। এখন এখন তো রাত 8টা বেজে গেছে। তো একটা মেয়ে মারা গেছে ভাই, যদি সেটা আমি হতাম। উফ, থাম তো, হয়েছে, চল, আমি তোর জন্যই বলছিলাম, এতটা ইনজিওর তুই। আমি ঠিক আছি। 8:30 নাগাদ অদৃশ আর অদ্রিজা পৌঁছল আর.এন. মালহোত্রার বাড়িতে। আর.এন. মালহোত্রা অদ্রিজার পরিচয়পত্র দেখে বলল, বলুন ম্যাম, আমি কি করতে পারি? ব্ল্যাক স্করপিওটা আপনার, লাস্টে 932? হ্যাঁ, কেন? আসলে একটা তদন্তের স্বার্থে আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে এসেছি। আমাদের বিশ্বাস ওই গাড়িতে করেই কিছু ক্রিমিনাল অফেন্স হয়েছে, পুলিশের সঙ্গে ঝামেলাও করা হয়েছে বলতে পারেন। যারা গাড়িতে ছিল তাদের মুখটা স্পষ্ট বোঝা যায়নি, তাই তদন্তে নেমেছি আমরা। এসব কি বলছেন ম্যাডাম? আমার মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল হতেই পারে, কারণ সিসিটিভি ফুটেজে ব্ল্যাক স্করপিও আর মাঝের 93 নাম্বারটা বোঝা গেলেও শেষের নাম্বারটা ঠিক স্পষ্ট বোঝা যায়নি। তাই আমার সম্ভাব্য সমস্ত নাম্বারগুলোই খতিয়ে দেখছি। আপনি যদি আজকে সকালে আপনার গাড়িটা কখন কোথায় ছিল বলেন তাহলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আমি আমাদের সন্দেহ তালিকা থেকে আপনার গাড়ির নাম্বারটা সরিয়ে দেব। আজ সকালে? আজ সকালে গাড়িটা আমার কাছে ছিল না, তবে যার কাছে ছিল সে এমন কিছু করবে না বলেই আমার বিশ্বাস। ওয়েট, দেখুন মিস্টার মালহোত্রা, শুধু আপনার বিশ্বাস হলেই তো হবে না, আমার দিদি এবং আমাকেও বিশ্বাস করতে হবে, এবং সর্বোপরি বিশ্বাস করতে হবে পুলিশকে। তাই আপনি যদি সেই ব্যক্তির ইনফরমেশনটা আমাদের দেন তাহলে আমরা খতিয়ে দেখতে পারি। বলছি, গতকাল রাত্রে আমার এক বহু পুরনো ক্লায়েন্ট কাম ফ্রেন্ড তার গাড়িটা ডেকোরেট করতে আমার শোরুমে দিয়ে যায়। তারপর আজ তার একটা আর্জেন্ট কাম এসে পড়ায় গাড়িটা নিতে আসে, কিন্তু গাড়িটার ডেকোরেশন কমপ্লিট হয়নি তখন। শুধু ক্লায়েন্ট হলে আমি অতটা ভাবতাম না, কিন্তু সেই কলেজ লেভেল থেকে পরিচয়, তাই ওর সমস্যার কথা ভেবেই তখন আমার গাড়িটাকে কয়েক ঘন্টার জন্য অফার করি। বেশ কয়েক ঘন্টা পর দুপুর নাগাদ ও গাড়িটা ফেরত দিয়ে যায়। যে গাড়িতে কোনো স্ক্র্যাচ পর্যন্ত লাগেনি, সেখানে ওই গাড়িতে করে কোনো ক্রিমিনাল অফেন্স, বিষয়টা ঠিক আমার বিশ্বাস হচ্ছে না। আপনার ক্লায়েন্ট কাম ফ্রেন্ডটির নাম কি জানতে পারি? নীলাদ্রি। ও যদিও আমার থেকে জুনিয়র ছিল কলেজে, তবে স্পোর্টসের সূত্রে আমাদের আলাপ হয়। ভীষণ ভালো ফুটবল খেলতো ছেলেটা। নীলাদ্রি নামটা শুনেই অদ্রিজা ভ্রু কোঁচকাল। অদৃশ আস্তে আস্তে অদ্রিজার কানে কানে বলল, এই দিদি, এরকম কোনো নাম আমাদের সন্দেহের লিস্টে তো নেই, নামটাই তো প্রথম শুনলাম। তাই তো দেখছি, প্রথমে তিলু, তারপর নীলাদ্রি। কেমন যেন একটা ঘেরা কলে পড়েছি রে। এসে যখন পড়েছি তখন একবার পুরোটা চেক করে নেওয়া যাক। এতক্ষণ ধরে কানে কানে কথা বলবার পর এইবার অদ্রিজা একটু দৃঢ় স্বরে আর.এন. মালহোত্রাকে বলল, আচ্ছা, এই নীলাদ্রির কোনো ছবি দেখাতে পারেন? আপনার এত ভালো ক্লায়েন্ট, এত কাছের বন্ধু, নিশ্চয়ই ছবি তো আছেই। হ্যাঁ ম্যাডাম, আপনি এক সেকেন্ড দাঁড়ান, আমি ফেসবুক গ্যালারি থেকে খুঁজে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ফেসবুক গ্যালারি থেকে খুঁজে যে ছবিটা আর.এন. মালহোত্রাকে দেখালো, সেটা দেখে অদৃশ রীতিমতো চমকে উঠল। জাস্ট আনবিলিভেবল, আমি সত্যি আর নিতে পারছি না। আমি কিন্তু এতটুকু অবাক হইনি, এরকমই কিছু চমক এক্সপেক্ট করছিলাম। আচ্ছা, এই নীলাদ্রির আর কোনো নাম আছে? নীলাদ্রির নাম? হ্যাঁ, ও জ্যোতিষের পরামর্শে ও এফিডেভিট করে নামটা চেঞ্জ করেছিল বটে, কিন্তু সেটা আমার ঠিক জানা নেই। আমার ফোনে নীলাদ্রি বলেই সেভ করা আছে। খুব শান্ত ছিল আর ভীষণ ভদ্র। ও কোনো ক্রাইম করতে পারে বলে আমার মনে হয় না। দেখুন, হয়তো ওর কাছ থেকে গাড়িটা কিছুক্ষণের জন্য কেউ চেয়ে নিয়েছিল, বা এমনটা হতে পারে ও কাউকে লিফট দিয়েছিল, সে কিছু করেছে, বা ওর কোনো বন্ধু। হ্যাঁ, আমাদেরও সেটাই মনে হচ্ছে। নীলাদ্রির মতন মানুষ কিছু করতেই পারেন না। চলি তাহলে। ওকে ম্যাডাম।
রাত্রিবেলায় অদৃশ আর অদ্রিজা সুপ্রীতির মৃত্যুর ক্ষেত্রে সন্দেহভাজন সমস্ত ব্যক্তিদের নাম একটা সাদা বোর্ডের মধ্যে পরপর লিখতে লাগলো। সেই নামের সঙ্গে যোগ হলো তিলু আর নীলাদ্রি। অদ্রিজা বলল, আমার কেন জানি না মনে হচ্ছে আমরা কোনো ভাইটাল একটা ক্লু মিস করে গেছি। ভাই, সৌম্য যখন সব কেস হিস্ট্রির ফাইলটা আমাকে দিয়েছিল, সেটা তো আমি তোকে দিয়েছিলাম, তুই সব ছবিগুলো তুলেছিলিস তো? হ্যাঁ। আচ্ছা, সেখানে কি এমন কিছু দেখেছিস যেটা তোর অন্যরকম লেগেছে? না, সেরকম কিছুই তো নয়। তবে সুপ্রীতি মেঝেতে যখন মুখ থুবড়ে পড়েছিল, ওর হাতটা সিলিন্ডারের ওইখানে চলে গিয়েছিল। তখন যেন কিছু একটা লক্ষ্য করেছিলাম ছবিতে খুব আচ্ছাভাবে। একবার নিয়ে আয় তো দেখি, কুইক। দাঁড়া। এরপর সুপ্রীতির মৃত্যুর দিন তার ঘরের চারপাশের ছবি এবং তার মৃতদেহের যে সমস্ত ছবি পুলিশ ফাইলে ছিল সেগুলো ভালো করে দেখতে থাকে অদ্রিজা। দেখতে দেখতে একটা ছবিতে হাত দিয়ে অদ্রিজা বলে, শোন না, এই ছবিটা কালকে সকালের মধ্যে একটু জুম করে আনিস তো। আবছা মতো কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু ক্লিয়ার নয়। কাল সকালের মধ্যে হবে তো? কই দেখি। আরে বাস, এই বিষয়টা তো আমি এভাবে আগে নজর করিনি। হ্যাঁ, আমি জাস্ট এক ঝলক দেখেছিলাম। হ্যাঁ রে, তবু তুই তো তোর অন্যরকম লাগার বিষয়টা না বললে এই জিনিসটা ধরাই পড়তো না। যা, এখন থেকে তোর কাজে লেগে পড়। আর বোমাটা কিন্তু কালকেই ফাটাবো। এখন শুয়ে পড়, আমার বেশ কিছু ফোন করার বাকি আছে। কাকে? সৌম্যদাকে? হ্যাঁ, যা শুয়ে পড়, আর যাওয়ার সময় গেটটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে যাস। ওকে, গুড নাইট। গুড নাইট। রাত্রিবেলায় সৌম্যকে ফোন করে অদ্রিজা বলে, এত রাত্রে ফোন করার জন্য দুঃখিত, কিন্তু একটা ইনফরমেশন দরকার, যার জন্যই ফোনটা করতে হলো। হ্যাঁ বলুন। যে মেয়েটি সুপ্রীতি শ্বশুরবাড়িতে কাজ করেন তার নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু একটু নাম্বারটা দিন না, পরে সব বলছি। আর একটা বিষয় একটু ক্লিয়ারলি জানতে হবে। কি? একজনের মোবাইলের টাওয়ার লোকেশন। কার? আমি নাম্বারটা পাঠাচ্ছি, একবার দেখে নিন। সন্দেহভাজন ব্যক্তির নাম্বারটা পাঠানোর সঙ্গে সঙ্গে সৌম্য লেখে, আর ইউ শিওর? 200%। কিন্তু দেখুন, সাদা চোখে সবসময় যেটা দেখা যায় সেটা কিন্তু সবসময় সাদা হয় না। আমরা সহজভাবে বারবার যেটাকে দেখি, কখনো কখনো কিন্তু আমাদের এটাও ভাবতে হয় সেটা কি আদৌ সহজ, নাকি মানুষ সেটাকে সহজ করে আমাদের সামনে তুলে ধরছে। আমি ঠিক বুঝতে পারছি না আপনি এনাকে কেন সন্দেহ করছেন। তবে আমি মোবাইল টাওয়ার লোকেশন চেক করে দেখলাম, সুপ্রীতির মৃত্যুর সময় তিনি কিন্তু স্পটে ছিলেন না। মোবাইল টাওয়ার লোকেশন অনুযায়ী কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। তার মানে তো এটাও হয় যে ফোনটাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে এমন একটা জায়গায় রাখা হয়েছিল যাতে সন্দেহটা তার ওপর না যায়। ইটস আ প্রি প্ল্যান্ড মার্ডার। পরদিন সুপ্রীতির বাবা মা, শ্বশুর শাশুড়ি, ননদ নন্দাই, দাদা সহ বাড়ির 2 জন কাজের লোক প্রত্যেককেই একসঙ্গে উপস্থিত থাকতে হলো। মেয়ের মৃত্যুর পর মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার মতন মানসিক অবস্থা নিরঞ্জনবাবুদের মোটেই ছিল না। তাই সকলে মিলে ঠিক করলেন তারা অদ্রিজার বাড়িতেই যাবেন। সুপ্রীতির অ্যারিস্টোকেট শ্বশুর বাড়ির লোকজন এই প্রস্তাবে নাক উঁচু করলেও পুলিশের চাপে তারা বাধ্য হলেন সকাল 11টার মধ্যে অদ্রিজার বাড়িতে এসে উপস্থিত হতে। সৌম্য গাড়ির জিপ থেকে নেমে ডাইনিং রুমে এসে বসতেই অদ্রিজা বলল, সকলেই চলে এসেছেন দেখছি। আমি তাহলে এবার এক এক করে শুরু করি। সুপ্রীতি মারা গিয়েছেন, কিন্তু কে তাকে খুন করলো আর কেন, এই প্রশ্নটাই আমাদের প্রত্যেকের মনে ঘুরছে। কিন্তু আজকে সুপ্রীতির বিচার পাওয়ার পালা। সুপ্রীতি মৃত্যুর পর আমরা যখন জিজ্ঞাসাবাদ করার জন্য ওর শ্বশুর বাড়িতে যাই, তখন ডাস্টবিন থেকে আমরা একটা চিঠি পাই, যেটা সুপ্রীতি নিজের হাতেই লিখেছিল। সে তিলু বলে একজনের নাম উল্লেখ করে যে তার সঙ্গে বেশ কয়েকবার অশ্লীল আচরণ করেছে। এই আচরণের প্রতিবাদ করবার জন্য সে রীতিমতো প্রস্তুত ছিল, কিন্তু প্রতিবাদটা সে করতে পেরেছিল নাকি প্রতিবাদ করার জন্যেই সে খুন হয়েছিল, প্রশ্নটা এখানেই। 1 সেকেন্ড অদ্রিজা, তিলুকে? একটু অপেক্ষা করুন ম্যাডাম, সব জানতে পারবেন। তবে এটুকু তো নিশ্চয়ই বুঝতে পারছেন, অশ্লীল আচরণের কথা যখন উল্লেখ করেছি তখন এটা তো পরিষ্কার যে এই তিলু আর যেই হোক আপনার গুণধর পুত্র নয়। বসে পড়ুন, আমি কথা শেষ করি, তারপর আপনাদের সব কথা শুনব।
এই তিলুর আচরণ নিয়ে সুপ্রীতি পরিবারের একজনের কাছে নালিশ করেছিল, কিন্তু সে তারপর উল্টে সুপ্রীতিকে মারতে আসে। এই ঘটনার সাক্ষী পূরবী নিজে। সে তিলু কে জানতো না, তবে সে নিজের কানে শুনেছিল। লিনি একদিন দুপুরবেলায় সুপ্রীতির গালে চড় মেরে বলছিল, তোর মতন বস্তির মেয়েদের সাথে না ভালো ব্যবহার করাটাই ভুল। যেই একটু ভালো ব্যবহার করলো, একটু নরম হলো, অমনি নিজেদের রূপে চলে এলি, তাই না? দিদি, বিশ্বাস করো দিদি। বিশ্বাস? তা তোর মতন মেয়েকে? শোন, আমাকে যা বলেছিস, এই কথাটা কিন্তু ভুলেও ভাই বা আমাকে বলতে চাস না, তোকে না জ্যান্ত পুঁতে দেবে। পূরবী এই পুরো কথাটা শুনতে পেয়েছিল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময়। লিনি উত্তেজিত থাকার জন্য বিষয়টা খেয়াল করেনি। মিথ্যে? আপনি আমার উপর মিথ্যা দোষারোপ করছেন। মিথ্যে নয় লিনি, ছোট থেকেই সুপ্রীতি কবিতা লিখত। যখনই তার মনে হতো কিছু অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা তার সঙ্গে হয়েছে এবং সেটা অন্য কেউ জানলে খারাপ ভাববে, তখন সে রূপক ব্যবহার করত তার লেখায়। তিলু আসলে কে হতে পারে এটা নিয়ে আমার মনেও সন্দেহ ছিল, কিন্তু তারপর বুঝলাম তিলু আর নীলাদ্রি একই ব্যক্তি। ভালো মানুষের মুখোশ পরে দিনের পর দিন শ্বশুরবাড়িতে গিয়ে নিজের শ্যালকের স্ত্রীকে নানানভাবে যৌন হেনস্থা করার চেষ্টা করেছে। আর যখন সুপ্রীতি মুখ খোলার কথা ভেবেছে, তখন একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়েছে। নিজের ফোনটা স্ত্রীর কাছে রেখে দিয়ে শ্বশুরবাড়িতে কেউ নেই বলে সেই সুযোগ নিয়ে সুপ্রীতিকে হত্যা করেছেন। কি তাই তো সুজয়বাবু? ওরফে নীলাদ্রি নাকি সুপ্রীতির দেওয়া তিলু নামটাই বলবো? কোনটা? এই কারণেই তো আরেন মালহোত্রার গাড়িটা নিয়ে আমার উপর হামলা করেছিলেন, তাই না? স্কাউন্ড্রেল, তুই আমার বোনটাকে! আজ আমি তোকে মেরেই ফেলবো। পায়ের জুতো হাতে নিয়ে সুজয়ের দিকে এগিয়ে যেতে থাকে রণ। সুজয় বলল, আমি যে তিলু তার কি প্রমাণ আছে? প্রমাণ তো সুপ্রীতির ডায়েরি, যেটা পুলিশ মৃত্যুর পরই সঙ্গে নিয়ে গিয়েছিল। সেখানে যখনই আপনি আপনার বাড়িতে এসেছেন, তখন আপনাকে তিলু বলে ডাকা হয়েছে এবং আপনার স্ত্রীকে কৃষ্ণ মৃত্তিকা বলে লেখা হয়েছে। নিজের শাশুড়িকে ম্যাডাম আর শ্বশুরমশাইকে লেখা হয়েছে ধৃতরাষ্ট্র। ডায়েরিটা পড়তে পড়তে আমি বুঝতে পারি পুরো লেখাটাই আসলে রূপকের আড়ালে। আপনার গালের তিলের জন্য তিলু, আপনার স্ত্রীর শ্যামলা বর্ণের জন্য কৃষ্ণ মৃত্তিকা, আর শ্বশুরমশাই অন্যায় জেনেও পরিবারের প্রত্যেকটি সদস্যের প্রতি অন্ধ, এই স্নেহকে ধৃতরাষ্ট্র, আর শাশুড়ি মায়ের এই ঔদ্ধত্যপূর্ণ স্বভাবকে ব্যঙ্গ করে ম্যাডাম বলা হয়েছে। আসলে লেখাটা এভাবেই লেখা হয়েছিল যাতে কখনো যদি লেখাটা শ্যামলের হাতে পড়ে, সে যাতে কিছুই বুঝতে না পারে, কারণ শ্যামল আবার বরাবরই বাংলায় কাঁচা। এতক্ষণ সবটা শোনার পর সৌম্য বলল, সেদিন প্রথম অদ্রিজার মুখে তিলু নামটা শোনার পর থেকেই আমার মনে হয়েছিল নামটা যেন কোথায় শুনেছি, কিন্তু কিছুতেই না মনে করতে পারছিলাম না। গতকাল রাত্রে হঠাৎ আমার ডায়েরিটার কথা মনে পড়ে, আর আমি বেশ কিছু ছবি তুলে অদ্রিজাকে পাঠিয়ে দিই। হ্যাঁ সৌম্য, তার জন্যে অনেক থ্যাংক ইউ। আর সুজয়বাবু, আপনি যে আমাদের মারতে লোক পাঠিয়েছিলেন তারা কিন্তু সবাই ধরা পড়ে গেছে, আর আপনার নামও বলে দিয়েছে। যার থেকে গাড়ি নিয়ে গিয়েছিলেন সেও আপনাকে শনাক্ত করেছে। না, সব মিথ্যে। লিনি, তুমি প্লিজ ওনাদের বোঝাও। অদ্রিজা, আমার হাজব্যান্ড কিছু করেনি, কোনো প্রমাণ ছাড়াও। শুধু শুধু কেন? তাছাড়া বৌদির স্বভাব চরিত্র। বোন, একদম না। যা বলবি মেনে নেব, শুধু একটা কথা ছাড়া। আমি খুব ভালো করে জানি সুপ্রীতি কেমন ছিল। মেয়েটা আমার মুখের ওপর কোনোদিনও কথা বলেনি, আর ও কিনা। যাক, অন্তত একবার তো আপনি মুখ খুললেন শ্যামল, দেখেও ভালো লাগলো। আর হ্যাঁ লিনি, আপনাকে বলছি, প্রমাণ রয়েছে। মৃত্যুর আগে সুপ্রীতি আততায়ীর নাম হিসেবে নিজে আপনার স্বামীর নাম লিখে গিয়েছে ক্রাইম সিনে। মানে? এইবার চোখ বড় বড় করে প্রশ্ন করে সুপ্রীতির শাশুড়ি। আপনি বলুন, আমিও শুনতে চাই সবটা। সেদিন সকালে উঠে সুপ্রীতি ময়দা মাখছিল। মৃত্যুর পর মেঝেতে চারিদিকে ময়দার গুঁড়ো ছড়িয়ে ছিটিয়েছিল, দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ, পরদিন মেয়ের বাড়ি থেকে ফিরে এসে আমরা দেখেছিলাম গ্লাস ভর্তি জল ছিটানো রয়েছে, আর চারদিকে ময়দার গুঁড়ো মেঝেতে পড়ে রয়েছে। ঠিক তাই, ক্রাইম সিনের অনেকগুলো ছবি তোলা ছিল, কিন্তু আলোর রিফ্লেকশনে বিষয়টা পুলিশের কারো নজরে আসেনি। কিন্তু আমার ভাই ব্রাইটনেস কমিয়ে কন্ট্রাস্ট একটু বাড়াতেই তার নজরে আসে টাইলসের ওপর একটা আঁকিবুকি।
আর তারপর একটু জুম করতেই আমি দেখতে পাই আঙুলে লেগে থাকা ময়দার পেস্ট দিয়ে সুপ্রীতি চেষ্টা করেছিল খুনির নামটা লেখার। কি ছিল সেটা? দন্তেশ্ব ছিল, দন্তেশ্বতে সুজয়। আর খুনের পিছনে সুজয়ের যথেষ্ট স্ট্রং মোটিভ রয়েছে। দেখুন, আমি স্বীকার করছি সুপ্রীতির ওপর আমার একটা অন্যরকম নজর ছিল। আমি ওকে সরাসরি অফার করেছিলাম, কিন্তু খুব ভদ্র মেয়ে, তাই আমাকেই ঘুরিয়ে চড় মারে। সেদিন যখন জানতে পেরেছিলাম বাড়ির মধ্যে কেউ নেই, তখন সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি চেয়েছিলাম শ্বশুর বাড়িতে এসে মেয়েটাকে একটু টাইট দিতে। কলিং বেল দু একবার টেপার পরে সুপ্রীতি জিজ্ঞেস করে, কে? আমার গলা শুনে জিজ্ঞেস করে, তুমি? আর সঙ্গে কে আছে? আছে, তোমার ননদিনী আছে, দরজা খোলো না, তাহলেই দেখতে পাবে। কিন্তু না, যতটা বোকা ওকে ভেবেছিলাম ততটা বোকা সুপ্রীতি ছিল না। ও বুঝতে পেরেছিল আমি ওর সুযোগ নিতে এসেছি বা ওর বড় কোনো ক্ষতি করতে এসেছি, তাই ও ঘর থেকেই বলে, বাড়িতে কেউ নেই, এখন আমি দরজা খুলতে পারবো না। তারপর কি হলো? থামলে কেন বলো? সুপ্রীতির গলার স্বর শুনেই আমি বুঝতে পারি ও দরজা খুলবে না, তাই আমি ফিরে যাই। তারপর যখন সুপ্রীতির মৃত্যুর খবর শুনি তখন আমি ঘাবড়ে যাই। আমার মনে হতে থাকে সেই রাত্রে আমি যখন এসেছিলাম তখন চায়ের দোকানের কেউ বা পাড়ার কেউ যদি আমাকে লক্ষ্য করে থাকে তাহলে তো পুলিশের সন্দেহ সরাসরি আমার দিকেই যাবে। তাই আপনাদের ওপর অ্যাট্যাক করি ভয় দেখাতে। মেয়েদের প্রতি আমার দুর্বলতা আছে, এটা সত্যি, কিন্তু আমি খুনি নই। আমি খুনি নই, থানায় গিয়ে কয়েক ঘা পড়লেই না পাপ পাপ করে স্বীকার করবে। আমি বলছি অদ্রিজা, আমার বোনটাকে এই মেরেছে, আপনারা নিয়ে যান। আমি যখন প্রথম শুনেছিলাম আমার মেয়ের সঙ্গে সবাই খারাপ ব্যবহার করলেও ওর শ্বশুর আর তুমি কখনো খারাপ ব্যবহার করনি, তখন আমার তোমার প্রতি একটা আলাদা স্নেহ হয়েছিল বাবা। কিন্তু কিন্তু সেই তুমি কি না শেষমেশ আমার মেয়েটার অসহায়তার সুযোগ নিলে? ও তো তোমাকে দাদার চোখে দেখতো। দাদার চোখে দেখলেই যে সবাই দাদা হয়ে যায় না, এটা বুঝতেই তো আমার মেয়েটাকে জীবন দিতে হলো। আমি ভাবতেও পারছি না। সুজয় তখন একেবারে ভেঙে পড়ে আর অদ্রিজার পা ধরে বলে, আপনি যখন এত বুদ্ধি ধরেন তাহলে এইটুকু বুঝতে পারছেন না কেন? আমি সুপ্রীতির সঙ্গে বেশ কয়েকবার খারাপ ব্যবহার করেছিলাম, ওকে পেছন থেকে চাপটে ধরেছিলাম, ওকে নানানভাবে উত্ত্যক্ত করেছি। এরকম একটা মানুষের গলা শুনে ও কেন দরজা খুলবে যখন ও বাড়িতে একা আছে? এইসব ভাষণ থানায় গিয়ে দিও। অফিসার, অ্যারেস্ট করুন আমার জামাইবাবুকে। শ্যামল বাবা, তুই? কি আমি মা? আমি ভীষণ খারাপ, কিন্তু তার মানে এই নয় যে আমার স্ত্রীকে একজন খুন করে মেরে ফেলবে আর আমি সেটা মুখ বুজে সহ্য করব। তাছাড়া জামাইবাবুর এই আচরণের জন্য সমস্ত সন্দেহটা সেদিন আমার উপর গিয়ে পড়েছিল। আমাকে থানায় যেতে হয়েছিল। সেই দিনগুলো তুমি ভুলে গেলে মা? খারাপ মানুষ আর ঠান্ডা মাথার খুনির মধ্যে পার্থক্য হয় মা। ঠিক তাই শ্যামল, আপনি একদম ঠিক বলেছেন। আপনাদের পরিবারের মানুষগুলো কেউ খুব একটা সুবিধের নয়, তবে খারাপ মানুষ আর বাড়ির বউকে নির্যাতন করা আর তাকে খুন করার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনারা আর যাই হন, খুনি নন। আর সুজয়ও আপনার স্ত্রীকে খুনটা করেননি, উনি সত্যিই বলছেন। কি বলছেন অদ্রিজা? আপনি তো সবটা গুলিয়ে দিচ্ছেন। আপনি যখন কাল রাত্রে আমাকে ফ্লোরের ওপর ওই সুপ্রীতির ময়দা দিয়ে টানা আবছা অক্ষরটা জুম করে দেখালেন, তখন তো আমি ধরে নিলাম। কি ধরলেন সৌম্য? আচ্ছা, আপনাদের একবারও মনে হচ্ছে না যে সুপ্রীতি দরজাটা খুলছিল তার পরিচিত কোনো মানুষের গলার আওয়াজ পেয়ে? আর সেই মানুষটা ওর এতটাই কাছের ছিল যে তাকে ঘরে ঢোকানোর পর সুপ্রীতি রান্নাঘরে গিয়েছিল ময়দা দিয়ে লুচি বা ওই কচুরি জাতীয় কিছু একটা বানানোর জন্য। কারণ আপনারাই বলেছিলেন রান্নাঘরে যা সরঞ্জাম পড়েছিল ওটা দেখে মনে হচ্ছিল সুপ্রীতি সেরকমই কিছু একটা করতে গিয়েছিল। এখন প্রশ্ন, ভোর 6টার দিকে কাকে দেখে আনন্দে সুপ্রীতি রান্নাঘরের দিকে ছুটল? আর কাকে দেখে সুপ্রীতির একবারের জন্য মনে হলো না যে এই মানুষটা ঘরে আছে, তাই আমার নিজের সতর্ক হওয়া প্রয়োজন? সব থেকে বড় কথা, সুপ্রীতি শ্বশুরবাড়ির প্রত্যেকেই ভীষণভাবে ডায়েট মেনটেন করেন, এটা আমি পুরোবিদের থেকেই জেনেছি। সেখানে সকালবেলা স্যান্ডউইচ হয়, কচুরি বা ফুলকো লুচি নয়। তাহলে দিদি কে? রণজয়, এবার তুমিও চুপ থাকবে? তুমি বুঝতে পারছো না তুমি ধরা পড়ে গেছো? আমি কি করলাম?
আপনার ওই ক্রিমিনালগুলোকে বাঁচাতে আমার দিকে আঙুল তুলছেন কেন? কাউকে বাঁচাতে নয়, তোমার নিজের অপরাধের জালেই তুমি জড়িয়ে পড়েছো। সেদিন সকালবেলায় তুমি মর্নিং ওয়াক করতে করতে এখানে এসেছিলে। ফোনটা তুমি বাড়িতেই রেখে এসেছিলে, কারণ আগের রাত্রেই মা আর বোনের কথা শুনে একদম নিশ্চিত ছিলে যে বাড়িতে কেউ থাকবে না। কিন্তু বোনকে খুন করে বাড়ি থেকে বেরোনোর পর একজন প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে। তোমার মুখ লক্ষ্য না করলেও তোমার হাতের ট্যাটুটা তার নজরে পড়েছিল। আর তোমার বোন মাঝে মধ্যে তোমাকে সানি বলে ডাকতো। ছি রণ। না, মিথ্যে। কেন মিথ্যে বলছিস বাবু? ছোট থেকে মেয়েটা তোকে লোকের সামনে দাদা বললেও মাঝে মধ্যে মজা করে সানি বলে ডাকতো, কারণ তোর পৈতের সময় ঠাকুরমশাই তোর নাম রেখেছিল সুদর্শন। সেই নামের দুটো অক্ষর দেখতে পেয়েছিল সু, তাই ও তোকে আড়ালে সানি বলে ডাকতো। কিন্তু কিন্তু আমি ভাবতে পারছি না, তুই তুই শেষমেশ। তাহলে আর কি করতাম আমি মা? এই শ্যামলকে সোনার ব্রেসলেট কিনে দেওয়ার জন্য বাবা নিজের শেষ ফিক্সড ডিপোজিট ভাঙতে বসেছিল। আর তারপর আমি সেই রাত্রে শুনেছিলাম বোনটার ভালো মতো বিয়ে দিতে পারিনি বলে বাবা সিদ্ধান্ত নিয়েছিল বাড়িটা ওর নামে লিখে দেবে, যাতে তোমাদের অবর্তমানে আমি বা কখনো আমার বিয়ে হলে আমার স্ত্রী ওকে কিছু বলতে না পারে। তিলে তিলে এইভাবে নিজের চোখের সামনে বাবার সমস্ত সঞ্চয় শেষ হয়ে যেতে দেখেছি আমি। শেষমেশ বাড়িটাও হাতছাড়া হয়ে যাবে, এটা আমি মানতে পারিনি। নিরঞ্জনবাবু উঠে একটা থাপ্পড় দিলেন রণকে। সত্যি তুমি যে আমার ছেলে, এটা ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। ও তোমার ছোট বোন, আর আমি বাড়িটা ওকে পুরো লিখে দিতাম না, ওকে বাড়ির একটা অংশ লিখে দিতাম। যদি পুরোটা লিখে দেব ভেবেও থাকি, তবু দিন শেষে বাড়িটা আমার নিজের রোজগারের টাকায় করা। তাই বলে তুমি নিজের ছোট বোনকে গলা টিপে খুন করবে? ছি! হ্যাঁ করেছি, যা করেছি বেশ করেছি। আমার গলা শুনে বনি গেট খুলে দেয়, তারপর বলে, দাদা তুই বস, আমি লুচি করে আনি কয়েকটা। বাবার থেকে আর কত নিবি? বিয়েতে তো বাবা কম দেয়নি, তাতেও হচ্ছে না। সানি এসব কি বলছিস? তুই তো জানিস এরা কি তোর ওপর অত্যাচার করে, আর তুই যে দিনের পর দিন বাবা আর আমাদের উপর অত্যাচার করছিস সেই বেলা মানুষটার রক্ত চুষে খাচ্ছিস। তুই মরতে পারিস না? তুই মরলেও তো বাবা শান্তি পায়। সানি, আমি বাবার মেয়ে, আর বিয়েটাও আমি করতে চাইনি। বাবা আমার বিয়ে দিয়েছে, আর বিয়ে দেওয়ার পর আমার জীবনটা নরক হয়ে গিয়েছে। বাবার কথা ভেবে আমি এই বিয়েটা ভাঙতেও পারছি না, তাই বাবাকেই আমার জীবনটা ঠিক করে দিতে হবে। তুই এর মধ্যে আসিস না। ময়দা মাখছি, লুচি তরকারি খেয়ে যা। সেই কথা কাটাকাটির মধ্যে মাথাটা গরম হয়ে যায় আমার। টাল সামলাতে না পেরে ও মেঝের ওপর পড়ে যায়। আমি তখন গ্লাভস পরে পেছন থেকে ওর কাপড় ওর গলায় শক্ত করে জড়িয়ে ধরি। ওর হাতটা দেখি ওপর দিকে ওঠানামা করছে। তখনই ও শটা লিখেছিল। তুমি দাদা নামের কলঙ্ক। এতক্ষণ ধরে বড় বড় কথা বলছিলে না চক্রবর্তী পরিবার তোমার থেকে অনেকটা ভালো। অন্ততপক্ষে তারা তোমার মতো খুনি নয়। সৌম্য, নিয়ে যা নাকি। থ্যাঙ্কস অদ্রিজা, তুমি না থাকলে হয়তো আমরা সবাই শ্যামলকেই দোষী ভাবতাম। রণর সঙ্গে সঙ্গে আমার জামাইবাবুকেও নিয়ে যান অফিসার। সুপ্রীতি আমাকে অনেক কিছু বললেও এই ঘটনাটা কখনো বলেনি। বললে আমি নিজেই ব্যবস্থা নিতাম। আর যখন সবটা জানতে পারলাম, তখন আমি চাই সুপ্রীতির জন্য অন্তত পক্ষে এটুকু করতে। আপনার এই রূপটা সুপ্রীতি দেখলে হয়তো একটু শান্তিতে মরতে পারতো। পারিনি, কিন্তু এখন করব। আপনার ফিজটা আমি দিতে চাই। না, আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনার থেকে অন্তত ফিজের টাকা নিতে পারবো না। আপনি এমন একজন মানুষ যে দিনের পর দিন নিজের স্ত্রীকে অত্যাচার করেছেন। আজ আপনার অনুশোচনা হলেও আগের পাপগুলো তো সব আপনার ধুয়ে মুছে যায় না। আপনি যদি সত্যিই আমাকে ফিজ দিতে চান, তাহলে নিরঞ্জন বাবু আর ওনার স্ত্রীর মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন। বেশ, মাথায় থাকবে। এই দিদি, তোর ফোন বাজছে। হ্যালো, ইয়েস অদ্রিজা রায় স্পিকিং। কেসের বিষয়? হ্যাঁ বলুন।
আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে ওরা কারা চ্যানেলের সমস্ত নোটিফিকেশন ঠিক সময় আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এতটুকুই। আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব আরেকটি দুর্দান্ত গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবার, আপনাদের মনোরঞ্জন করার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন ওরা কারা।